আজকে আমরা আলোচনা করব এইচএসসি হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে। আজকে ব্যাংক সমন্বয় বিবরণীর প্রথম ক্লাস। শিক্ষার্থীরা, ব্যাংক সমন্বয় বিবরণী তোমরা যদি শিখতে চাও তাহলে আজকের ক্লাসটি না টেনে সম্পূর্ণ অনুসরণ করো, তাহলে অবশ্যই তোমাদের জন্য ব্যাংক সমন্বয় বিবরণী একদম সহজ হয়ে যাবে। শিক্ষার্থীরা, ব্যাংক সমন্বয় বিবরণী আমরা যখন ব্যাংকে হিসাব খুলি তখন সাথে সাথেই ব্যাংকে দুইটা বই খোলা হয়। একটির নাম হচ্ছে নগদান বই আর একটি হচ্ছে পাস বই। নগদান বই আমাদের কাছে থাকে, অর্থাৎ আমানতকারীর কাছে থাকে, এবং পাস বই থাকে ব্যাংকের নিকট। যখন আমরা ব্যাংকে হিসাব খুলি এবং আমাদের সাথে যখন লেনদেন শুরু হয় তখন আমরা আমাদের নগদান বইয়ে হিসাবভুক্ত করে থাকি, তো লেনদেনগুলো হিসাবভুক্ত করে থাকি, এবং ব্যাংক তার পাস বইয়ে আমাদের হিসাবের লেনদেনগুলো হিসাবভুক্ত করে থাকে। যেহেতু নগদান বইয়ে আমরা লিপিবদ্ধ করি এবং পাস বইয়ে ব্যাংক লিপিবদ্ধ, তাই এই দুটি বইয়ের মধ্যে কিছু গরমিল বা অমিল দেখা দেয়। ব্যাংক সমন্বয় বিবরণীর কাজ হচ্ছে একটি নির্দিষ্ট দিনে নগদান বই এবং পাস বইয়ের মধ্যে মিলকরণ করা। তাই এই বইয়ের নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী, অর্থাৎ নগদান বই এবং পাস বইয়ের মধ্যে সমন্বয় করা। এই নগদান বই, এই পাস বই এবং নগদান বইয়ের মধ্যে সমন্বয় করতে গিয়ে আমরা অনেক সময় নগদান বইয়ের পক্ষ হয়ে আমরা অঙ্ক করব, আবার অনেক সময় ব্যাংকের বইয়ের পক্ষ হয়ে অর্থাৎ পাস বইয়ের পক্ষ হয়ে আমাদেরকে অঙ্কগুলোর সমাধান করতে পরীক্ষার প্রশ্নে বলা হয়ে থাকে। এখন এই যে অঙ্কগুলো সমাধান করতে গিয়ে আমাদেরকে প্রশ্নে একটি জের দেওয়া থাকে। ওই জের থেকেই আমরা বুঝতে পারবো যে আমরা কি নগদান বইয়ে লিপিবদ্ধ করব নাকি পাস বইয়ে লিপিবদ্ধ করব। আসো তাহলে আমরা আমাদের আজকের ক্লাসে এই জেরগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি। প্রথমে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা বা ডেবিট ব্যালেন্স। নগদান বই অনুযায়ী ডেবিট ব্যালেন্স অর্থাৎ নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। যখন এই ধরনের জের থাকবে তখন আমরা বুঝবো আমরা নগদান বইয়ে লিপিবদ্ধ করব, এবং নগদান বইয়ে লিপিবদ্ধ করে আমরা ব্যাংকের সাথে আমাদের হিসাবগুলো সমন্বয় করে সমতা বিধান করব। শিক্ষার্থীরা, যখন লেখা থাকবে প্রশ্নের যে প্রথম জেরে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, তখন আমরা বুঝবো আমাদের কাছে নগদান বই আছে, আমরা নগদান বইয়ে হ্রাস বৃদ্ধি করে অর্থাৎ যোগ অথবা বিয়োগ করে আমরা পাস বইয়ের সমান করব। অর্থাৎ আমরা নগদান বইয়ে উক্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করব, এবং লিপিবদ্ধ করার মূল উদ্দেশ্য হবে পাস বইয়ের সমান করা। আমাদেরকে এই ক্ষেত্রে একটু খেয়াল রাখা দরকার। শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে ব্যাংক সমন্বয় বিবরণীর কাজ সঠিক করা নয়। ব্যাংক সমন্বয় বিবরণীর কাজ সঠিক করা নয়। সঠিক করা নয় এই শব্দটি দ্বারা আমি কি বুঝাচ্ছি, অর্থাৎ একজন লোক আমার থেকে কিছু টাকা পায়, তাকে আমি একটা চেক দিয়েছি, তাহলে আমি আমার নগদান বই থেকে বিয়োগ করেছি, তাহলে অবশ্যই আমি সঠিক কাজ করেছি। কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্কের ক্ষেত্রে আমি তাকে চেক দিয়েছি, আমি আমার নগদান বই থেকে বিয়োগ করেছি, এটা বিয়োগ করা উদ্দেশ্য না। এটা বিয়োগ করে লিপিবদ্ধ করা ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য নয়। ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য পাস বইয়ের সাথে সমান করা, অর্থাৎ আমি আমার নগদান বই থেকে যদি বিয়োগ করে থাকি কিন্তু পাস বই অর্থাৎ ব্যাংক কর্তৃপক্ষ যদি আমার পাস বই থেকে বিয়োগ না করে, এমন অবস্থায় আমাকে পাস বইয়ের সমান করার জন্য, যদিও বা আমি সঠিক কাজ করেছি, যে আমার থেকে টাকা পায় তাকে আমি চেক দিয়েছি, এটা আমি সঠিক কাজ করেছি, কিন্তু যেহেতু আমাদের উদ্দেশ্য পাস বইয়ের সমান করা, তাই আমাকে পুনরায় আমার নগদান বইয়ে ওই লেনদেনটি যোগ করে পাস বইয়ের সমান করতে হবে। কেন যোগ করতে হবে? কারণ ব্যাংক আমার পাস বই থেকে আমার উক্ত লেনদেনের টাকাটি বিয়োগ করেনি, সে কিছুই করেনি। তাহলে এমন অবস্থায় আমাকে অর্থাৎ
নগদান বই প্রস্তুতকারীকে পাস বইয়ের সমান করার জন্য অবশ্যই চেক প্রদান করা হয়েছে। এই লেনদেনটি পাস বইয়ের সমান করার জন্য পুনরায় আবার নগদান বইয়ে যোগ করতে হবে। তাই বলেছি এই অঙ্কের কাজ সঠিক করা নয়, এই অঙ্কের কাজ সমান করা। আমি যখন নগদান বইয়ের পক্ষ থেকে লিপিবদ্ধ করব তখন আমার কাজ হবে পাস বইয়ের সমান করা। আবার আমি যখন পাস বইয়ের পক্ষ থেকে অঙ্ক লিপিবদ্ধ করব তখন আমার উদ্দেশ্য হবে নগদান বইয়ের সমান করা। তাহলে আমরা নগদান বই লিপিবদ্ধ করব নাকি পাস বই লিপিবদ্ধ করব, এই এন্ট্রিটি বুঝাই এই অঙ্কের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এটি যদি আমরা বুঝতে পারি যে আমরা নগদান বই লিপিবদ্ধ করতেছি নাকি পাস বই লিপিবদ্ধ করতেছি, এটা যদি আমরা প্রথমেই সঠিকভাবে নির্ণয় করতে পারি তাহলে আমাদের জন্য সম্পূর্ণ অঙ্কটি সহজ হয়ে যাবে। এখন এটি কিভাবে নির্ণয় করব আমরা আসো বোর্ডে খেয়াল করি। প্রথমে যখন নগদান বই অনুযায়ী ব্যাংক জমা বা নগদান বই অনুযায়ী ডেবিট ব্যালেন্স লেখা থাকবে তখন তুমি বুঝবে যে তোমাকে নগদান বইয়ে লিপিবদ্ধ করতে হবে। অথবা এই লেনদেনটি এই একই জের অন্যভাবে দেওয়া থাকতে পারে। কিভাবে? ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত ডেবিট ব্যালেন্স। বাচ্চারা শিক্ষার্থীরা আমরা একটু খেয়াল করি, দেখো নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, আমরা যদি এই কথাটি খেয়াল রাখতে পারি তাহলে অন্য যে উপায়ে দেওয়া থাকুক না কেন আমরা সহজেই বুঝতে পারবো যে আমরা কোন বই লিপিবদ্ধ করব। খেয়াল করো, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, এখন যদি দুটি পাল্টিয়ে যায় অর্থাৎ কি নগদান বইয়ের জায়গায় ব্যাংক বিবরণী, ব্যাংক জমার জায়গায় ব্যাংক জমা অতিরিক্ত, অর্থাৎ নগদের জায়গায় ব্যাংক জমার জায়গায় ব্যাংক জমা অতিরিক্ত। যখন উপরোক্ত লেনদেনটির দুটি অংশই পাল্টে যাবে তখন আমরা মনে করব যে এই দুই ক্ষেত্রেই আমরা নগদান বই লিপিবদ্ধ করব। এই দুই ক্ষেত্রেই আমাদের কাছে যে বই থাকবে সেটি হচ্ছে নগদান বই, অর্থাৎ আমরা নগদান বইয়ে লিপিবদ্ধ করে পাস বইয়ের সমান করতে হবে। বিপরীতভাবে যদি লেখা থাকে পাস বই অর্থাৎ ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা, ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা, অথবা যদি লেখা থাকে নগদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত, যদি এই দুটি কথার একটি কথা থাকে তাহলে আমরা বুঝবো আমাদের কাছে আছে পাস বই, অর্থাৎ পাস বই আমরা লিপিবদ্ধ করে নগদান বইয়ের সমান করব। শিক্ষার্থীরা তাহলে আমরা একটা টেকনিক অনুসরণ করি। এখন খেয়াল করো সবাই, আমরা যদি একটা জের মুখস্থ রাখতে পারি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, আমরা যদি এই লাইনটি মুখস্থ রাখতে পারি এবং বুঝতে পারি যে আমাদের কাছে নগদান বই আছে, আমরা নগদান বইয়ে লেনদেন লিপিবদ্ধ করব কি উদ্দেশ্যে? পাস বইয়ে সমান করার উদ্দেশ্যে, তাহলেই আমরা বাকি তিনটা জের অনায়াসে মনে রাখতে পারবো। কিভাবে? খেয়াল করো, যদি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, এখানে দুটি কথা আছে, নগদান বই অনুযায়ী এবং ব্যাংক জমা। যদি এই দুটি কথার নগদান বই এবং ব্যাংক জমা, যদি এই দুটি কথার দুটি পাল্টে যায় তাহলে আমরা বুঝবো আমরা নগদের লোক, অর্থাৎ নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, নগদ পাল্টে ব্যাংক বিবরণী, ব্যাংক জমা পাল্টে ব্যাংক জমা অতিরিক্ত, দুটোই পাল্টে গেছে, তাহলে আমরা বুঝবো আমরা নগদান বইয়ে লেনদেনগুলো লিপিবদ্ধ করব। আর যদি এই জেরের যে কোনো একটি পরিবর্তন হয় তাহলে আমরা বুঝবো আমরা পাস বইয়ে লেনদেনগুলো লিপিবদ্ধ করব। অর্থাৎ আমাদের কাছে আছে পাস বই, আমরা পাস বই লিপিবদ্ধ করব ব্যাংকের বই সমান করার জন্য। যদি একটা পাল্টাই, খেয়াল করি তাহলে আমরা নগদের জায়গায় ব্যাংক, শিক্ষার্থীরা নগদের জায়গায় ব্যাংক, তাহলে নগদের পরিবর্তে ব্যাংক বসেছে, কিন্তু ব্যাংক জমার জায়গায় ব্যাংক জমা হুবহু একই রয়ে গেছে, অর্থাৎ একটা পাল্টে গেছে। যদি একটা পাল্টে যায় তাহলে আমরা বুঝবো আমরা পাস বইয়ের লোক। আবার দ্বিতীয়টা খেয়াল করি, দেখো নগদান বইয়ের জায়গায় নগদান বই, জমার জায়গায় জমাতিরিক্ত, অর্থাৎ একটা পাল্টে গেছে। এখানে নগদের জায়গায় ব্যাংক হয়ে গেছে কিন্তু ব্যাংক জমা ঠিকই আছে। আবার এখানে নগদের জায়গায় নগদ ঠিক আছে কিন্তু জমার জায়গায় জমাতিরিক্ত হয়ে গেছে, অর্থাৎ একটি লেনদেন পাল্টে গেছে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা যদি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা এই কথাটি মাথায় রাখতে পারি যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা থাকলে আমরা বুঝবো আমরা নগদান বই লিপিবদ্ধ করব। শুধু এই কথাটি যদি আমরা মনে রাখতে পারি, এই কথাটির সাথে তুলনা করে আমরা কখন নগদান বইয়ের লোক হব, নগদান বই লিপিবদ্ধ করতে পারবো, কখন পাস বই লিপিবদ্ধ করতে পারবো, এটা খুব সহজেই টেকনিকের সাহায্যে মনে রাখতে পারবো। তো
টেকনিকটা কি? নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, এটির মানে হচ্ছে আমার কাছে নগদান বই আছে, আমরা নগদান বইয়ে লিপিবদ্ধ করব পাস বইয়ে সঠিক করার উদ্দেশ্যে, সমান করার উদ্দেশ্যে। যদি যদি এই কথাটার যদি একটা একটা কথা পাল্টে যায়, নগদ এবং ব্যাংক জমা এই দুটি কথার মধ্যে যদি একটা কথা পাল্টে যায়, তাহলে আমরা বুঝবো আমরা পাস বইয়ে লিপিবদ্ধ করব। আর নগদ এবং ব্যাংক জমা দুইটার কথা যদি দুইটাই পাল্টে যায়, তাহলে আমরা বুঝবো আমরা নগদান বইয়ে লিপিবদ্ধ করব। আমরা যদি এই সূত্রটি যদি খেয়াল রাখতে পারি, তাহলে আমরা খুব সহজেই আমরা কি নগদান বই লিপিবদ্ধ করে পাস বইয়ের সমান করব, নাকি পাস বই লিপিবদ্ধ করে নগদান বইয়ের সমান করব, তাহলে এই লেনদেনটি, এই কথাটি আমরা খুব সহজেই বুঝতে পারবো। শিক্ষার্থীরা আসো এবার খেয়াল করো, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা যদি লেখা থাকে, আমরা একটু আগেই বলেছি ব্যাংক সমন্বয় বিবরণীর কাজ হচ্ছে নগদান বই এবং পাস বইয়ের মধ্যে সমন্বয় করা অর্থাৎ সমান করা। বিভিন্ন কারণে নগদান বই এবং পাস বইয়ের মধ্যে গড়মিল দেখা দেয়। কিভাবে? আমরা একটা উদাহরণ দিই। মনে করো আমি আমার থেকে মিস্টার রহিম 10,000 টাকা পাই, তাই আমি মিস্টার রহিমকে 10,000 টাকার একটি চেক প্রদান করেছি। আমরা জানি একটি চেকের মেয়াদ 6 মাস। তাহলে আমি যখন মিস্টার রহিমকে চেক প্রদান করেছি, তাহলে আমি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা যদি ডেট দেওয়া থাকে, তাহলে আমি আমার নগদান বই থেকে, যেহেতু আমি চেক প্রদান করেছি, তাই আমি আমার নগদান বই থেকে বিয়োগ করেছি। কিন্তু রহিমকে যে আমি চেকটা দিয়েছি, রহিম সেই চেকের মেয়াদ যেহেতু 6 মাস, সেহেতু নির্দিষ্ট হিসাবের মধ্যে রহিম ওই চেকের টাকাটি ব্যাংক থেকে ভাঙিয়ে নেয়নি। তাহলে কি বোঝা গেল? আমি আমার নগদান বই থেকে বিয়োগ করেছি উক্ত চেকের মূল্য, কিন্তু পাস বই উক্ত চেকের মূল্য বিয়োগ করেনি। এমত অবস্থায় নগদান বই এবং পাস বইয়ের মধ্যে গড়মিল দেখা দিবে। তাছাড়াও আমরা আরো একটা উদাহরণ নিই। মনে করলাম ব্যাংক আমাদেরকে ব্যাংক জমা সুদ প্রদান করেছে 10,000 টাকা। তাহলে ব্যাংক আমাদের হিসাবে যে পাস বই আছে, সেই পাস বইয়ে আমাদের হিসাবে 10,000 টাকা যোগ করে দিয়েছে, কিন্তু ওই ধরনের কোনো ইনফরমেশন ব্যাংক আমাদেরকে এখনো জানায়নি, তাই আমরা আমাদের নগদান বই লিপিবদ্ধ করিনি। তাহলে পাস বই এবং নগদান বইয়ের মধ্যে গড়মিল দেখা দেয়। এইভাবে বিভিন্ন কারণে পাস বই এবং নগদান বইয়ের মধ্যে গড়মিল দেখা দেয়। আর ব্যাংক সমন্বয় বিবরণীর কাজ হচ্ছে এই গড়মিলগুলোকে সমাধান করা। আর এই সমাধান করতে গিয়ে আমাদেরকে প্রথমেই বুঝতে হবে আমরা কি নগদান বইয়ে লিপিবদ্ধ করব, নাকি পাস বইয়ে আমাদের লেনদেনগুলো লিপিবদ্ধ করব। যদি আমরা নগদান বই লিপিবদ্ধ করি, তাহলে আমাদের উদ্দেশ্য হবে পাস বইয়ের সমান করা। আর যদি আমরা পাস বই লিপিবদ্ধ করি, তাহলে আমাদের উদ্দেশ্য হবে নগদান বইয়ের সমান করা। এই পাস বই এবং নগদান বইয়ের মধ্যে সমান করতে গিয়ে কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো আমরা এখন জানার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, যদি কোনো লেনদেন দ্বারা পাস বইয়ে টাকা বৃদ্ধি পায়, অর্থাৎ সোজা কথা হচ্ছে যদি কোনো লেনদেন দ্বারা পাস বইয়ে কোনো লেনদেন যদি পাস বইয়ে যোগ করা হয়, তাহলে আমরা আমাদের নগদান বইয়ে যোগ করব। আর কোন লেনদেন দ্বারা যদি পাস বইয়ে টাকা হ্রাস পায়, তাহলে পাস বইয়ের সমান করার জন্য আমরা আমাদের নগদান বইয়ে আমরাও বিয়োগ করব। অর্থাৎ পাস বইয়ে যোগ করলে আমরা নগদান বই অনুসরণকারীরা যোগ করব, যদি পাস বইয়ে বিয়োগ করে তাহলে আমরা আমাদের নগদান বইয়ে বিয়োগ করব। তাহলে এটি কার সাথে, এটি কিভাবে, এটা কার সাথে কার তুলনা? নগদান বইয়ের সাথে পাস বইয়ের তুলনা। অর্থাৎ নগদান বইয়ে আমরা লিপিবদ্ধ করব। কিভাবে লিপিবদ্ধ করব? যদি কোনো লেনদেন দ্বারা পাস বইয়ে টাকা বৃদ্ধি পেয়েছে বুঝি, তাহলে আমরা আমাদের নগদান বইয়ে যোগ করব। যদি কোনো লেনদেন দ্বারা পাস বইয়ে টাকা হ্রাস পেয়েছে বুঝি, তাহলে আমরা আমাদের নগদান বইয়ে বিয়োগ করব। এখন কিছু লেনদেন থাকে যেগুলো আমি আমার নগদান বইয়ে লিপিবদ্ধ করেছি, কিন্তু পাস বইয়ে লিপিবদ্ধ করিনি। সেসব ক্ষেত্রে সমাধান করার নিয়ম কি? অর্থাৎ আমি আমার নগদান বইয়ে যদি কোনো লেনদেন বিয়োগ করি, তাহলে আমাকে আবার আমার বই সংশোধন করতে হবে। কোন উদ্দেশ্যে? পাস বই সমান করার জন্য। আমি বিয়োগ করেছি কিন্তু পাস বইয়ে বিয়োগ করেনি, তাহলে আমাকে আবার আমার বইয়ে যোগ করতে হবে। আমি যদি আমার বইয়ে যোগ করে দিই, তাহলে পাস বই সমান হয়ে যাবে। আবার আমি যদি কোনো লেনদেন আমার নগদান বইয়ে বিয়োগ করি,
তাহলে আমাকে এখন আমার নগদান ব্যয় যোগ করে দিতে হবে। তাহলে তাহলে সংক্ষিপ্তভাবে আমরা কি বলতে পারি, আমি যখন কোনো এন্ট্রি যখন আমি পরে বুঝবো যে এন্ট্রিটি নগদান বই লিপিবদ্ধ হয়েছে, তাহলে আমাকে কি খেয়াল করতে হবে, নগদান বইকে আমরা যোগ করছি নাকি বিয়োগ করছি। যদি এন্ট্রিটা পড়ে আমি বুঝতে পারি যে নগদান বইয়ে যোগ করা হয়েছে, তাহলে পাস বইয়ের সমান করার জন্য এখন আমাকে নগদান বই থেকে বিয়োগ করতে হবে। আর আমি যদি বুঝতে পারি যে নগদান বইয়ে বিয়োগ করা হয়েছে, তাহলে পাস বইয়ের সমান করার জন্য আমাকে এখন নগদান বইয়ে যোগ করতে হবে। আশা করি আজকের ক্লাসটি থেকে তোমরা কখন যোগ হবে কখন বিয়োগ হবে সেই ধারণাটি সম্পূর্ণভাবে পেয়েছ। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার ক্ষেত্রে ব্যাংক জমার ক্ষেত্রে লেনদেনগুলো কখন যোগ হবে এবং কখন বিয়োগ হবে সেই ধারণাটি তোমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আমরা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমাতে কোন এন্ট্রিগুলো যোগ হবে কোন এন্ট্রিগুলো বিয়োগ হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আগামী পর্ব দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।